নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানাচ্ছি, খুব হতাশার সঙ্গে বানাচ্ছি এই কারণেই, রাজ্যের বঙ্গ মিডিয়া তাদের এই ভিত্ত সুলভ আচরণ এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা সঠিক কথাটাও পরিবেশন করতে পারছেন না, সেটা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া। কেন কথা বলছি? কথা বলছি তার কারণ, এই গত 29 তারিখে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একটি আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে শুনানি ছিল। সেই শুনানিতে কি হলো, প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে কি জানিয়েছেন, সেগুলোকে এমনভাবে উপস্থাপিত করা হলো জনমানসে, যাতে মনে হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে নির্যাতিতার পরিবারকে ভৎসনা করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে আবেদন তারা করেছিলেন সেই আবেদনকে প্রত্যাহার করার জন্য। আদৌ কি ব্যাপারটা তাই? একটু খোঁজ খবর নিয়ে দেখা গেল বিষয়টা একদমই তাই নয়। আদতে এই প্রধান বিচারপতির বেঞ্চে যে মামলাটি আরজি করের চলছিল, সেই মামলাটি সংক্রান্ত বিষয় নিয়েই নির্যাতিতার পরিবারের আবেদন ছিল। তার সাথে সাথে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে, এই তদন্তকারী সংস্থা তাদের তদন্তের প্রক্রিয়া সম্পর্কে 54টি প্রশ্ন তারা রেখেছিলেন আদালতের সামনে। কারণ এই তদন্তকারী সংস্থার তদন্তের ওপর তারা ভরসা রাখতে পারছেন না, তারা তদন্ত প্রক্রিয়াতে খুশি নয়। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছিলেন, যাতে এই যে সুপ্রিম কোর্ট এই ঘটনা ঘটার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি যখন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, হঠাৎ অতি সক্রিয় হয়ে সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করে তাদের নিজেদের পর্যবেক্ষণে এই মামলাটি নিলেন। আদতে ওই গ্যালারি শো বা নিজেদের মহান প্রতিপন্ন করা ছাড়া আর তো কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটাই, যে সারা দেশের কাছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করো যাতে সারা দেশবাসীর মনে হয় যে এই বিচারপতি তার বেঞ্চ নির্দিষ্টভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ফেললেন। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, তাদের স্বাচ্ছন্দ্য কাজের জায়গায় অর্থাৎ হসপিটাল ইত্যাদিতে, সেগুলো তিনি সচেষ্ট হয়ে বাড়িয়েছেন ইত্যাদি এবং ইত্যাদি, যেগুলোকে গ্যালারি শো ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু বর্তমান প্রধান বিচারপতি তিনি তো গ্যালারি শোতে বিশ্বাস করেন না। তিনি দ্রুত মামলার নিষ্পত্তি এবং যথাযথ রায় দিয়ে ভিকটিম সে যাতে তার সঙ্গে যাতে জাস্টিস হয়, আবার অপরাধী যারা তারা যাতে শাস্তি পায়, সেই ব্যবস্থা করতেই বেশি মনোযোগী। দেখুন, এই নির্যাতিতার পরিবার থেকে যখন এই আবেদনটি সুপ্রিম কোর্টে করা হয়েছিল, সেই সময় শিয়ালদা কোর্টের রায় বেরোয়নি। স্বাভাবিকভাবেই বিচারপতি নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী ছিলেন তাকে বলেন যে, দেখুন, আপনারা যে বক্তব্যগুলো তুলে ধরেছেন এবং তাতে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের নাম ইত্যাদি রয়েছে, সেইগুলোকে নিয়ে এখন চর্চা যদি হয়, তাহলে এটা নিয়ে কিন্তু একটা আলোচনার বিষয় তৈরি হবে এবং বিড়ম্বনা বাড়বে, কেসটা আরো জটিল হয়ে যেতে পারে। নির্যাতিতার আইনজীবী তৎক্ষণাৎ বিচারপতিকে বলেন যে, এই যে রায়ে এখন বেরিয়েছে শিয়ালদা আদালতের, তার আগেই আমরা এই আবেদন করেছিলাম, ফলে আমরা এই আবেদনটাকে উইথড্র করে নিচ্ছি এবং আমরা বিচার বিবেচনা করে দেখছি আগামী 7 দিনের মধ্যে আমরা এই রায়ের পর্যবেক্ষণ করে পুনরায় আবেদন করব। একই সঙ্গে এই সময় সিবিআইয়ের আইনজীবী তিনি বলেন যে, বিচারপতির পরিবার থেকে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে
50-55টি প্রশ্ন, তার সমস্তটার উত্তরই তাদের কাছে আছে, তারা যে কোনো সময় দিতে পারেন। কিন্তু মামলার এই পরিস্থিতিতে এই প্রশ্নগুলোকে নিয়ে যদি খোলাখুলি আলোচনা হয়, তাহলে অপরাধী তার সুবিধে হতে পারে। স্বাভাবিকভাবেই তারা এখন সেটা করছেন না। পরবর্তী ক্ষেত্রে তারা সমস্ত প্রশ্নেরই উত্তর দেবেন। দেখুন, সিবিআই এর আইনজীবী একথা বলেছেন বটে, তবে এটা আমার বোধগম্য হচ্ছে না। নির্যাতিতার পরিবার যেখানে এই তদন্তের ওপর ভরসা রাখতে পারছেন না, তারা খুশি না, তারা এই তদন্ত সংক্রান্ত প্রশ্নপত্র জমা দিচ্ছেন আদালতের কাছে, যাতে আদালতের মাধ্যমে তারা সিবিআই থেকে যথাযথ উত্তর পান। সেখানে সিবিআই এর কি এমন ঠেকা পড়ল যে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, দিতে চাইছেন না? এখন নির্যাতিতার বাবা মাকে তার প্রশ্নের উত্তর দিয়ে দিলেই তো সমস্যা মিটে যায়। এই কথা তো নিশ্চিতভাবেই বলা যায়, কারুর জানতে বাকি নেই। সিবিআই তার যে তদন্ত প্রক্রিয়া করেছেন আধিকারিকরা, তাতে বিস্তর ফাঁক রয়েছে, এবং এই ফাঁক রয়েছে বলেই সঞ্জয় ব্যতীত আর কারুর নাম উঠে আসেনি। সেটা কার নির্দেশে, কার স্বার্থে সিবিআই করেছে, সেটা সিবিআইকে অবশ্যই করে জানাতে হবে। কেন তারা তদন্তের বিভিন্ন পর্যায়ে যে অনুসন্ধানগুলো করা দরকার, সেই অনুসন্ধানের পদ্ধতিগুলো ফলো করেননি, সেটা তাদেরকে জানাতে হবে। একই সঙ্গে বিচারপতি আরেকটা বিষয় বলেন, যেটা হচ্ছে এই সুমোটো কেস নেওয়ার ফলে সিবিআই এর তদন্ত এবং এই বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া যে ঘেটে গেছে, সেটা উল্লেখ করেই নির্যাতিতার পরিবার থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল যাতে তারা এই মামলাটি হাইকোর্টে ফেরত পাঠান, তাতে তাদের মামলাটি পর্যবেক্ষণ করতে এবং মামলার সঙ্গে মামলার গতি প্রকৃতি অনুধাবন করতে তাদের সুবিধা হবে। প্রধান বিচারপতি নির্যাতিতার আইনজীবীকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই সুমোটো কেস যেটা সিবিআই এর সুপ্রিম কোর্টে হচ্ছে, সেটাকে আপনারা কলকাতা হাইকোর্টে নিয়ে যেতে চান? কারণ একই সঙ্গে দুই জায়গায় একই মামলা তো চলতে পারে না। নির্যাতিতার পরিবার থেকে হাইকোর্টে আবেদন করা হয়েছে, এবং যেহেতু সুমোটো কেস সুপ্রিম কোর্টে চলছে এই মামলা সংক্রান্ত, স্বাভাবিকভাবেই হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসার জন্য যে তারা এই মামলাটি হাইকোর্টে করতে পারবেন কিনা। এ বিষয়েও নির্যাতিতার আইনজীবী বলেন যে আমরা পরিবারের সঙ্গে কথাবার্তা বলে এ বিষয়েও কি সিদ্ধান্ত নিই আমরা সেটা হলফনামা আকারে কোর্টের কাছে আমরা পেশ করব। দেখুন, সিবিআই এর ক্যালাসনেস, তাদের এই অনুসন্ধান প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া, তাতে যে বিস্তর গলদ, কাউকে কাউকে বাঁচানোর স্বার্থে তারা ইচ্ছা করেই যে এই তদন্ত প্রক্রিয়াটাকে, একজন যে কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে ধরেছে অপরাধী হিসেবে, সেই সঞ্জয়ের দিকেই নিক্ষেপ করে রেখেছেন তীরটাকে, যার জন্যই তারা সঠিকভাবে তদন্ত করেননি। এবং এই যে সিবিআই বলেছিল তদন্তের প্রথম দিকে যে ঘটনায় একজন যুক্ত, সেটা নাও হতে পারে, তথ্য প্রমাণ ইত্যাদি লোপাট হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার জন্য টালা থানার ওসি এবং তৎকালীন আরজিকরের প্রিন্সিপাল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই খুন এবং ধর্ষণ মামলায়। তারা জামিন পেয়েছেন। সিবিআই এর তদন্তের গাফিলতির ফলেই হয়েছে। তারা চার্জশিট দিতে পারেননি, দেননি চার্জশিট। কেন দেননি দেবানা জানন্তি। আবার গতকাল আলিপুরের নগর দায়রা আদালতে সিবিআই এর স্পেশাল কোর্টে আরজি করের দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে, এই দুজনের চার্জশিট এবং চার্জ গঠনের অনুমতি রাজ্য দেওয়ার পরে সেটা না জানানোর জন্য ভরছেন। তারা তো দেশের সব থেকে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা, চার্জশিট দিতে পারছেন না। আসামি বা অপরাধী যাকে সাসপেক্ট করা হচ্ছে, যাকে বলছেন তারা, জামিন পেয়ে যাচ্ছে। দুর্নীতির মামলা, সেখানে 29 তারিখে নভেম্বর মাসের চার্জশিট সাবমিট করার পরে রাজ্যের অনুমতি না পাওয়ার জন্য চার্জ গঠন করা যাচ্ছিল না। কোর্টকে এই কথা জানানো হয়। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি হাইকোর্টে এই নিয়ে
অ্যাডমিশন করেন। প্রাথমিকভাবে 29 তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টে, কিন্তু বেগতিক বুঝেই রাজ্য তড়িঘড়ি এই সরকারি কর্মী সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেয় 27 তারিখেই বিকেলবেলা। কিন্তু সিবিআইকে দেখুন, তারা যে সিবিআই বিশেষ আদালতে, নগর দায়রা আদালতের যে জজের এজলাসে এই মামলা চলছিল, তাকে কিছু না জানিয়েই তারা হাইকোর্টে জানালেন যে তারা অনুমতি পেয়েছেন, এবং হাইকোর্ট নির্দেশ দিল যে আগামী 1 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে দ্রুত এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য। কিন্তু তাদের তো উচিত ছিল হাইকোর্টে যেমন জানিয়েছেন, তার সাথে সাথে নগর দায়রা আদালতের বিচারপতির এজলাসে যেখানে মামলাটি হচ্ছে সেখানেও তাদের জানানো। কি চাইছেন তারা? জানাননি কেন? তারা কি এটা চাইছেন যে এই দুর্নীতি মামলাতে যে ছোট্ট জায়গাটিতে আটকে রয়েছেন সন্দীপ ঘোষ, যার জন্য তিনি এখনো কারাবাস করছেন, এই মামলাটিকেও গুলিয়ে দিয়ে সন্দীপ ঘোষকে জামিন পাইয়ে দিতে? দেখুন, একটা কথা পরিষ্কার, যখন রাষ্ট্রশক্তি এবং অঙ্গরাজ্য, তার সেই অঙ্গরাজ্যের প্রশাসনিক শক্তি এবং তদন্তকারী সংস্থা একদিকে হয়ে যায়, তখন কিন্তু বিচার প্রক্রিয়া সঠিকভাবে পাওয়ার জায়গা থেকে স্বাভাবিকভাবেই সরে যেতে হয়। এই আরজি করের মামলায় আমার যেটা মনে হয়, এখানে প্রতিপক্ষ খুবই দুর্বল। একদিকে যেমন প্রতিপক্ষ সিভিক ভলেন্টিয়ার, যে অপরাধী কনভিক্টেড, তার প্রাইভেট কোনো আইনজীবী দাঁড় করিয়ে তার পক্ষে সওয়াল করার ক্ষমতা নেই, বা কোনো কারণে সে যেহেতু সিভিক ভলেন্টিয়ার, চাপে পড়ে ভয় দেখিয়ে তাকে হয়তো প্রাইভেট কাউন্সিল নিতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে। আর ভিকটিম, তিনি তো দাঁড়ে দাঁড়ে ঘুরে যাচ্ছেন, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট। কিন্তু এই দুজনেরই লড়াইটা একটা অসম শক্তির বিরুদ্ধে। যখন রাষ্ট্রশক্তি তার সমস্ত প্রশাসনিক যন্ত্রকে দিয়ে কোনো একটা বিচার প্রক্রিয়াকে, কোনো একটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়, তখন তার বিরুদ্ধে পেরে ওঠা সত্যি অসম্ভব হয়ে যায়, যদি না বিচারক এবং জনগণ এর বিরুদ্ধে গর্জে ওঠে। স্বাভাবিকভাবেই শুধুমাত্র কোর্টের ওপর ভরসা করে থাকলে চলবে না, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে সিবিআই এবং এই তদন্তকারী সংস্থাগুলোর ওপরে চাপ রাখা যায় তদন্ত সঠিকভাবে করার জন্য, এবং বিচার প্রক্রিয়া ঠিকঠাকভাবে যাতে হয়, বিচার যাতে ঠিক পাওয়া যায়, সেই ব্যবস্থা করার জন্য। অবশ্যই আমাদের এদিকে দৃষ্টি থাকবে হাইকোর্ট কিভাবে এগিয়ে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে আদৌ নির্যাতিতার পরিবার এই মামলা চালিয়ে যেতে চায় কিনা, কারণ আমার ব্যক্তিগত মত, হাইকোর্টকে বাইপাস করে সুপ্রিম কোর্টে একবার এই মামলা হলে পরে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশ আসে, সেই নির্দেশকে নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না। স্বাভাবিকভাবেই হাইকোর্টেই এই মামলা নির্যাতিতার পরিবারের থেকে লড়া উচিত। হাইকোর্টের কি আদেশ হয় দেখে তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা চিন্তা করা উচিত। অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে এই মামলা কিভাবে এগোয়, এবং আসল অপরাধীরা চিহ্নিত হয় কিনা, এবং তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনা যায় কিনা। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।